তারপর দুজনে নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে তাকিয়ে কেমনভাবে যেন তাকাচ্ছে। আমাকে দেখে বলছে, অরণ্যের কি কপালে চোখ ছিল নাকি? এমন একটা মেয়ে কেউ বিয়ে করে আনে নাকি? তার উপর মেয়ের পরিবারও বেশি ধনী না। কি দেখে এই মেয়ে বিয়ে করলো আল্লাহই ভালো জানে। একের পর এক এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যকেই দেখ, আমার ভেতরটা বোঝার চেষ্টা করলো না। ভেতরের মানুষটা কেমন আমি সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা এসেছেন। সবাই শাশুড়ি মাকে দেখে পড়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বলল, তোমার নাম কি মা? আমি চট করে ওনাকে সালাম করে উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। মা, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্ট দিয়েছে। এই শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আপনি বললে আমি আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠেই চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না। আর এই বাড়িতে নতুন তো, তাই কিছু চিনতে পারিনি। চিনলে আমিই চলে যেতাম। মা, কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা তো দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অঝরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে এই প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারছিলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে বললাম, মা আপনি আমাকে রূপবতী বলেছেন। আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি না আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাইরের রূপটা দেখেছে, কেউ তোমার ভিতরের রূপটা দেখেনি। তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতীই বলতো। আমি যে তোমার ভিতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি বিয়ের ব্যাপারে। শুনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমিই ছিলে। কে কি বললো কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজেই কথা বলা। মনে রাখবে, যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে ভেবে নিবে সে তোমার জয়ে উৎসাহিত, তাই তোমার সুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। মায়ের কথা শুনে মনে যেন আরো ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরো কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা কাঁদছে কেন এত? শোন মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে আমি, তুমি আর অরণ্য ছাড়া কেউ থাকবো না। প্রতিদিন বাবুর্চি রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি জানি এবার আমি চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চি রান্না খেতে হবে না। আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে মা, খাওয়াবে না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার করতে পারলেন, আর আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নিব। আমাকে শুধু বুঝিয়ে দিও। আমি হাসতে হাসতে বললাম, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নীরবতা বিরাজ করছে। সবাই চুপ হয়ে গিয়েছে। খেয়াল করলাম আমার ভূতমশা আমার দিকে আলুর মতো চুপসানো মুখ নিয়ে হা করে তাকিয়ে আছে। আমিও এই সুযোগে একটু পাগলামি করার থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূতমশাইকে চোখ টিপুনি দিলাম। ভূতমশাই আমার চোখ টিপুনি দিকে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমি ভূতমশাইয়ের দিকে মনোযোগ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো, আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার পরে যেতে যেন অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চল আমার সাথে। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম, মা বিয়েটা যেভাবেই হোক আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমার মাথায় রাখবো। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আমার মাথায় আবার হাত বুলাতে বুলাতে বললেন, দোয়া করি অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূতমশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগে আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু কোক মুখে নিয়ে ভূতমশাইয়ের কাছে গিয়ে জোরে হাঁচি দিলাম, আর মুখের সব কোক ওনার গায়ে পড়ল। উনি বেশ লাফিয়ে উঠে বললেন, আমি তো জানি আপনি ইচ্ছা করেই এমন করেছেন। কেন করেছেন এমন? আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপার তো আপনি অনেক ওস্তাদ। মাকেও ফাঁসিয়ে দিয়েছেন পুরো। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে এতটা গায়ে লাগালাম না। ওনাকে সজোরে বললাম যে, আমি যা ইচ্ছা করি আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটাই পরুন, যেটা আমি পছন্দ করেছিলাম। আমার কথা শুনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। কথাটা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না যে আমি ইচ্ছে করে এমন করেছি, কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবুও মুখটাকে একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা পরবো না। আপনাকে আমার ভালো লাগে না। অর্পাকে দেখে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল, যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না।
আমি এবার হালকা হয়ে ওনার একটু কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এই বলে চোখ টিপুনি দিয়ে বললাম, ওই ড্রেসটা পরলেই ভালো লাগবে। পরবেন কি পরবেন না? এই বলে উনি তাড়াহুড়ো করে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন। আমি ওনাকে দেখে পুরো অবাক। উনি ওই ড্রেসটাই পরেছেন আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতেই পারছি না। মনের ভেতরে একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথা রাখতেই পড়েছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছে পরবো। কারো কথাই পরিনি। আমি এবার কিছুই বললাম না, শুধু মুচকি একটু হেসে দিয়ে বললাম, ঠিক আছে, কিছু ভাববো না। ছোটোখাটো খুনসুটি দিয়েই সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে সব মেহমান চলে গেল। বাড়িটা বেশ স্তব্ধ হয়ে গেল। নীলা আপুও রাতে ফ্লাইটে লন্ডন চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নিই। আমিও আশ্বাস দিলাম সব ঠিক করে নিই। পরিবারের এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার পাশে আছে এটা ভেবে যেন মনে আরো ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে ঘুমাতে গিয়ে দেখলাম ভূত মশাই বসে কি যেন কাজ করছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিলাম। এই যে আপনার কফিটা। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো মনে হচ্ছে, আর আমাকে বললেন, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জা মাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুর মতো করে ফেললেন। ভুলক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন, এটা মনে হয় ওনার উচিত হয়নি, তাই মুখটা বাংলার পাঁচ করে ফেললেন। এবার আমাকে একটু পেঁচিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন শিওর। যাক, যা ভেবেছিলাম তাই করেছেন। উনি মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই জন্যই বলি টেস্টটা এত জঘন্য কেন? আমি ওনার কথায় ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরের দিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ নিয়ে বললেন, কি রে মা, এখন এত খাবার নিয়ে আসলে কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। খেতে না চাইলে মায়ের দিয়ে জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নি। আমি মাকে খাওয়াতে লাগলাম। একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হলো উনি আমাকে অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এ সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে মা বললেন, অনন্যা তো পড় না, অনন্যার সামনেই বল, কি বলবি? না মা, আমি একা বলতে চাই। আমিও আর কথা না বাড়িয়ে মায়ের রুমে পাশে থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। আমি বললাম, আরে মশাই আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। মানে এগুলো কে রান্না করেছে? লাজুক মুখে জবাব দিলাম আমি। এজন্যই বলি এত জঘন্য কেন? এই বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারই এভাবে খাচ্ছেন? ভালো খাবার হলে না জানি কিভাবে খেতেন। আমার কথাটা কানে তুললেন না মন হচ্ছে। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন, কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে, রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলেও সেই গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই বাড়ি গিয়েছে। আপনি কিভাবে যাবেন? আমি মুচকি হেসে বললাম, ওই গাড়িটা চাবি দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। উনি অবাক হয়ে বললেন, একা চলে যেতে পারবেন মানে? গাড়ি কে চালাবে? কেন আমি চালাবো? আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা শুনে উনি আশাই করেননি হয়তো। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সব কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথাটা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্য অনেক পরিবর্তন হতে লাগলো। এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে এক জায়গায় যাব। অরণ্যের এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করল। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনচান করছে। তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না। অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বলল, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন। এত কিছু জানতে হবে না। আপনি একটু বেশিই এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা খুব কাচুমাচু করে যেতে নিলাম। উনি পেছন থেকে আবার ডেকে বললেন, শুনেন। আমি হাসি দিয়ে পেছন ফিরে বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি যাবেন। কোথায় বলেন কোথায় যাবেন? উনি একটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় সত্যি গোবর। আমি বলার আগেই বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ মন খারাপ হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এই জন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ শাড়ি পরবো কেন? আমি বলেছি তাই পরবেন। আপনি বললেই পরতে হবে নাকি? আমি পরবো না। আপনি কি করবেন? আপনাকে পরতে হবে, বলেছি তো পরবো না।
উনি এখন বেশ রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছা করুন। এই বলে উনি চলে গেলেন। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগলো, কিন্তু কি শাড়ি পরবো কিছুই যেন মাথায় আসছে না। আজকে প্রথম ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবেন, কেন জানি না ভূতমশাইয়ের এই কয়েকদিনে অনেক পাল্টে গিয়েছে। আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তার এই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমারি খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে ভূতমশাই কোন শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি। দেখতে দেখতে আলমারির সব শাড়ি খাটের উপরে রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বললেন, আপনি এখনো রেডি হননি? খাটের উপর শাড়ি মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের উপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে কি না মানে স্পষ্ট করে বলুন কি হয়েছে? এমনিতেই তো কথা একটাও মাটিতে পড়ে না, এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে? আমি মুখটা একটু অসহায় ভাব নিয়ে বললাম, না মানে আবার না মানে করছি। সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতে সুবিধা হতো। উনি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বলেন, একটু ওইদিকে যান, সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না কোনটা পরবেন? সব কাজ তো ঠিকই দেখি বলার আগে করে ফেলেন। আজকে কি হলো এমন? শাড়িটাও চয়েস করতে পারছেন না? না মানে থাক, আপনাকে আর না মানে করতে হবে না, দেখতে দিন শাড়িগুলো। আমি একটু নড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটাই পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভেতর কেমন জানি করে উঠলো, কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি দেখতে তো ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরও কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেননি, তাই একটু বিরক্ত মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানে? মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাহিরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভেতর থেকেই দেখলাম। আপনি কালো শাড়িটাই পরুন, আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমার নেই। আপনার যদি মনে হয় আমি আপনার অপমান করার জন্য বলছি তাহলে পরার দরকার নেই। এই বলে উনি রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছি না, কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাজিবাজি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এই প্রথম আমি কোনো কালো ড্রেস পরেছি। দেখতে কালো ছিলাম বলে আমাকে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি, আর আমিও পরিনি। আজকে কালো ড্রেসটা পরাতেই নিজের কাজেই যেন নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেরে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করেছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলছে, বাহ, আপনাকে তো বেশ ভালোই লাগছে। কালো কাজল পরলে আরও ভালো লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার উপর কালো কাজল পরলেও তো চোখগুলো আরও কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ তো মানুষের দৃষ্টিতে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূতমশাইয়ের কথা শুনে যেন বুকের ভেতরটা এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি হলো। ওনার মুখে এরকম কথা শুনে নিজের ভেতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘোর কাটলো। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে আবার না মানে, হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এই বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পেছন ফিরে আমাকে ডাক এই যে শুনেন। জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় কোপা করুন। অরণ্যের এই কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এই বলে বাইরে গেলেন। আমি মাথায় কোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্যা মা এত খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরও লজ্জা পেলাম। লজ্জায় কী যে বলবো বুঝতে পারছিলাম না। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এই হাল দেখে আমার কাছে আসলাম, মাথাটার উপর হাত তুলে বলল, ওর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? এতেই তো লজ্জা পাচ্ছ কেন? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে, দেখি হাতখানা এদিকে দাও। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালা জোড়া খুলে আমার হাতে পরিয়ে দিয়ে বললেন, বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুড়ি পরতে হয়। যাও, তোমার তো আনন্দের শেষ নেই, স্বামীর সাথে ঘুরতে যাচ্ছ। আমার মহাজন কাল পশু আসবে, তখন আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা, আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হয়ে গেলে রাগ করবে। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরও কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনি তাকিয়ে আছি, সব কি আর তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল মেয়ে, এত বকতে পারো? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বুঝাতে পারছি না। হুট করে উনি ডাক দিলেন, অরণ্য এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে গেল না। আপনি আমাকে তুমি বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে আপনি ডাকবো? তোমাকে তুমি করেই ডাকবো।
শুনো, জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে ঝাপট ধরে বললেন, তোমার ছটপটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে উঠো। আমি আস্তে করে ভূত মশাই গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো, পরিপাটি দেখেই কেমন জানি আনন্দ লাগছিল। একটা কেক আনলো, আমাকে বলল, কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন। সেটা তো ভুলে বসে আছেন। ও হো, আজকে 27শে সেপ্টেম্বর। সত্যিই তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূতমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূতমশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এই মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনি আমাদের দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ কারণ এ আর কেউ না, এই যে অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে নিতে গেল। অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। আমি একের পর এক প্রশ্ন করতে লাগলাম। হঠাৎ অর্পা আপু আমাকে একটা কষিয়ে চড় দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে। লজ্জা লাগে না তোর? আমার জীবনে এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম। তোকে তো নাটকের সেরা পুরস্কার দেয়া দরকার। অনেক নাটক শিখে গেছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করেই জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যের মতো কেউ বিয়ে করবে না, তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না? এখন আমাকে এসব জিজ্ঞেস করছিস? আমাকে খুব হিংসা করতি না, তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পা আপুর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে অর্পা আপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পা আপুই বা আমাকে এসব দোষারোপ কেন করছে? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কি হয়েছে? এমন বলতেছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি। একদম কিছুই বুঝছিস না। আর বুঝবিই বা কি কেমনে? তুই তো কিছুই করিসনি, তাই না? আপু, আমি তোর কথাই বুঝতে পারছি না। সত্যি আমি কিচ্ছু করিনি। কেন এরকম করেছিস তুই? আমি সত্যি কথাগুলোর অর্থ বুঝতে পারছিলাম না। পাশ থেকে অরণ্য বলে উঠল, অর্পা, তুমি আমাকে বলো কি হয়েছে। বলতে আর অনন্যাকে এমন বলছো কেন? অনন্যা কি করেছে আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যর দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকেই জিজ্ঞেস করুন না, সেই না হয় আপনাকে উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অরণ্যাই ছিল। আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝা যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করছে। সন্দেহের মাথা মুখ নিয়ে বললেন, অনন্যা, কি করেছো তুমি? অর্পা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না, একদম ভনিতাও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছুই করিনি। অর্পা আপু কেন এমন বলছে সেটাও বুঝছি না। আপনি আমাকে ভুল বুঝছেন, ভুল বুঝবেন না। আর অর্পা আপু, তুই কি বলছিস? সত্যি আমি বুঝতেছি না। এমন কেন বলতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বললেন, অর্পা, তুমিই বলো কি হয়েছে। অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলেন? আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কাল নাগিনীর জন্য। এখন আর বললেও কি সব ঠিক হবে? আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আপনারা চলে যান। অর্পা, তোমাকে বলতে বলেছি, বলো অনন্যা কি করেছে। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছেন। কাঁদতে কাঁদতে অরণ্যকে আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে। কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখনও কাঁদছেন। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বললেন সেটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। মনে হতে লাগলো এখানেই দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝছি না। আমার বুকটা